মাসিক নিয়ে বাংলাদেশের রক্ষণশীল সমাজে অনেক ধরনের ভুল ধারণা এবং ভুল আচরণের প্রচলন আছে, যেটা নিয়ে আসলে সরাসরি কথা বলা দরকার। আমাদের প্রথম ভুলটি হচ্ছে যে আমরা খোলামেলা কথা বলি না। গ্রাম এলাকায় মাসিকের পরিচর্যার যে ব্যবস্থাপনাটা, তার অবস্থাটা ভয়াবহ। মাছ খাইতে পারবো না, তারপরে গর্তে পাড়া দিতে পারবো না, পানির চিপটি পাড়া দিতে পারবো না, তারপরে নিয়মিত গোসল করা যাবে না, এরকম অনেক কথাই বলছে। তো আমি ওই সময় ওইটাই মাইনা চলছি। তাদের একদম ঘর থেকে আলাদা করে দেয়, তাদের বিছানাপত্র আলাদা করে দেয়, খাবার দাবারেও রেস্ট্রিকশন করা হয়। একসাথে বসে খেতে পারবে না, একসাথে খেলাধুলা করতে পারবে না। এই সময় মেয়েদের পুষ্টির দিকেও খেয়াল রাখতে হবে, আমাদের মেয়েরা যেন রক্তশূন্যতায় না ভোগে। সুতরাং এই সময় শুধু নয়, সব সময় তাদেরকে 8-10টি ছেলে মেয়ে যে পুষ্টিকর খাওয়া খাচ্ছে সেই পুষ্টিকর খাওয়াই খাওয়াতে হবে। লজ্জা হচ্ছে পারিবারিকভাবেও আছে, আমাদের সমাজগতভাবেও আছে, এবং এর ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের মধ্যেও আছে। তখন লজ্জায় বলা হইতো না। পরে আমি আর লজ্জার কারণে তাদের কাছে সম্পূর্ণ কথাটা ভালোভাবে জানতে চাইতাম না, যে ন্যাকড়াটা কিভাবে ব্যবহার করব বা কি, অনেক লজ্জা পাইতাম। একটি মেয়েকে ছোটকালে তার মাসিক হবার আগেই কিন্তু বিষয়টি গুছিয়ে বলতে হবে, এবং এটা করতে হবে পরিবারকে, বিশেষত মাকে, এবং সে সাথে অবশ্যই শিক্ষক বা শিক্ষিকারও কিন্তু একটি ভূমিকা আছে। তবে সবার আগে মেয়েটিকে নিজেকে বুঝতে হবে যে 8-10টি শরীরবৃত্তীয় বিষয়ের মতো এটিও একটি শারীরিক প্রক্রিয়া, যেটি নিয়ে ভয়ের বা টেনশনের কোনো কারণ নেই, সেরকম লজ্জারও কোনো কারণ নেই, এটিকে লুকোবারও কোনো কারণ নেই। তখন আমি ন্যাকড়া ব্যবহার করতাম, আর ওই ন্যাকড়াটা অপরিষ্কার পানিতেই ধোয়া হইতো। তো ঘরে পিছনে বেলা হইতো, রোদে শুকানো যাইতো না। পাশে খাল ছিল, বাড়ির পাশে, ওইখানে ফালাই দিতাম, ধুইতাম না। আর ধুইলে ওইটা পরিষ্কার পানিতে ধুইতে পারতাম না। স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতি হচ্ছিল, পেট ব্যথা হতো প্রায়ই। আমি বুঝতাম না যে আমার সমস্যাগুলো কেন হইতেছে, যে আমার অনেক পেটে ব্যথা করতো, পরে অনেক শরীর অনেক খারাপ লাগতো, অনেক চুলকানি হইতো। হাতটা ধোয়া এনশিওর করতে হবে, সেটা অবশ্যই সাবান, এখন অনেক কিছু আছে, লিকুইড সোপ, সেটা দিয়ে। স্যানিটারি ন্যাপকিন পাল্টানোর সময় কিংবা কাপড় পাল্টানোর সময় যদি একটু পরিষ্কার করে শুকনো রাখে, মেন কথা হচ্ছে জায়গাটাকে শুকনো রাখা, এবং প্রত্যেক দিন গোসল করাটা কিন্তু খুব দরকার। একটি ছোট মেয়ে অনেকগুলো ভুল করে ফেলতে পারে, তার মধ্যে প্রথম ভুলটি হয় তার হাইজিনের। দেখা যায় গ্রাম বাংলায় স্যানিটারি প্যাডের ব্যবহার তেমন নেই, এবং তারা কাপড় ব্যবহার করেন। সেক্ষেত্রেও একটু সচেতন হতে হবে যে কাপড়টি যেন তারা পরিষ্কার পানিতে ধন, এবং সেটা যেন এমন কিছু আনহাইজিনিক না হয় যে ওখানে ফাঙ্গাস গ্রো করবে বা কোনো দূষিত কিছু জন্ম নেবে। এই বিষয়টি তাকে বুঝিয়ে বলতে হবে, মোটের উপরে তাকে বুঝিয়ে বলতে হবে যে সে সময়টা তাকে নিজের প্রতি যত্নশীল হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? পরিষ্কার পানি দিয়ে ধুতেছে। পরিষ্কার পানি দিয়ে ধুইতেছে। কোথায় ধুচ্ছে পরিষ্কার পানি দিয়ে? কলে, যেটা আমরা হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি। কাপড়গুলো আগে আমি বুঝতাম না যে কিভাবে ধুইতে হইব না ধুইতে হইব। পরে মায়ের বললাম যে মা কি পানি দাও? মা প্রথম একটা পাত্রের ভিতরে গরম পানি করে দিলাম, কয়েকটি এটা সবসময় গরম পানিটা দিবা, যাতে ব্যাকটেরিয়া না জন্ম হয়, আর রোদে শুকাইবা, রোদে শুকাই কাপড়টা ব্যবহার করবা, আর বক্স করে রেখে দিবা পলিথিন। ইউএসটি টিম আছে, ওই জায়গা থেকে আমরা প্রতি মাসে একটা মিটিং হয়, ওইখানে এই ধরনের বিষয়ে আলোচনা করা হয়। তো ওইখান থেকে আমরা অনেক কিছু শেখার পরে এগুলা থেকে অনেকটাই উন্নত হয়েছি। ওইগুলা কুসংস্কার জিনিসগুলা বাদ দিয়ে এখন আমাদের কি করা উচিত ওই জিনিসগুলা জানতে পারছি। আগে আমি ন্যাকড়া ব্যবহার করতাম, এখন আমি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি। ধারণা থাকে যে আমাদের এই সময়টা কখন আসবে, তখন থেকেই আমরা এটা স্কুল কলেজে যাওয়ার আগেই ব্যবস্থাটা করি। আমরা যারা 21 জন আছি তারা তো জানেই, বরঞ্চ তাদের ছোট বোন, তারপরে ভাবি বা বড় বোনরা, তাদেরও কিন্তু জানাইতে হয় ব্যাপারটা, কারণ তারাও জানে না। হ্যাঁ, আমাদের পরিচিত যারা আছে, যাদের সাথে আমাদের যোগাযোগ হয়, তাদের সবাইকে জানে। শিশু যারা আছে, প্রতিবন্ধী মেয়ে যারা আছে, ঠিক আছে, ওদের যে শারীরিক একটা বিকাশ হচ্ছে, বয়ঃসন্ধিকালের সময় যে মাসিকটা হচ্ছে, এই সম্পর্কে কিন্তু ওরাও কিন্তু এই মেসেজটা পাবে। কিন্তু এই মেসেজটা কে দিবে বলো? হ্যাঁ, মেসেজটা তোমরা দিয়ে দিবে। আমি
একটা মগেল বিতালে লইয়া একটু হুল পাতা লই তা খাত চাই ধুই ভালো কইয়া ধুইয়া বুকাইতে হাতে ভাত কইয়া থইয়া দেই। তারা কিন্তু নিজেদের কাজ করতে খুব আগ্রহ প্রকাশ করে এবং ভালোও লাগে তাদের কোনো দায়িত্ব দেওয়া হলে। যদি সে কাপড় ব্যবহার করে তাহলে অবশ্যই কিন্তু কাপড়টা সে বারবার পরিষ্কার পানিতে সাবান দিয়ে ধুয়ে একেবারে রোদে শুকিয়ে নেবে, যাতে তার মধ্যে ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু জন্মগ্রহণ করতে না পারে। কারণ সেই কাপড়ের ফাঙ্গাস কিন্তু তার শরীরে প্রবেশ করে বন্ধ্যত্বের দিকে অর্থাৎ মা হতে না পারার দিকেও একটা সিরিয়াস জটিলতা দেখা দিতে পারে। আমার এক আন্টি, তো তার প্রথম মানে একটা বাচ্চা হয়েছিল, তারপরে তার এইগুলার কারণে সমস্যাগুলোর কারণে তার জরায়ুতে ইনফেক্ট হয়ে সমস্যা হয়, তারপর ওইটা অপারেশন করার পরে যে সে আর নেক্সটে কোনো বাচ্চা নিতে পারবে না। স্যানিটারি প্যাড ব্যবহার করাটা খুবই ভালো এবং সেটাও কিন্তু দীর্ঘক্ষণ ব্যবহার করবে না, তারা ঘন ঘন পরিবর্তন করবে। টয়লেট, আলাদা টয়লেট, এটা না থাকাতে প্রত্যেকটা মেয়ের প্রতি মাসে 3 থেকে 4 দিন স্কুল কামাই যায়। এই সময় আমার প্রায় 5-6 দিন স্কুলে যাওয়া হইতো না, এই প্রতি মাসে স্কুলে যাইনি, কিন্তু এরকম অবস্থা কিভাবে স্কুলে গেলে কি না কি সমস্যা হয়ে যায়, মানে এরকম ভাবে যাইতাম না স্কুলে। প্রতিদিন প্রতিটা ক্লাসই আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলা অনেকটাই মিস হয়। যে স্কুলে তারা পড়ছে সেটা প্রাইমারি লেভেলই হোক অথবা সেকেন্ডারি লেভেলই হোক বা উচ্চশিক্ষা কর্মক্ষেত্র যে কোনো জায়গায় নারীর কিন্তু একটি আলাদা রেস্টরুম বা টয়লেট থাকা বাঞ্ছনীয়, অবশ্যই থাকতে হবে। না থাকাটাই কিন্তু একটা নারী বান্ধব পরিবেশ বিরোধী। যদি নারী বান্ধব কর্মক্ষেত্র না হয় বা স্কুল না হয়, সেটা কিন্তু আসলে একটি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছে, প্রত্যেকটা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল যেগুলো থাকবে সেখানে মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকবে এবং তাদের মাসিক পরিচর্যার ব্যবস্থা সেখানে থাকতে হবে। কিছু কিছু জায়গায় কোনো জায়গায় এখন গভর্নমেন্টেরও কিছু স্কুল তৈরি করতেছে, সেখানে ল্যাট্রিনের ব্যবস্থা এরকম রাখা হয়েছে। কিছু কিছু এনজিও এই কাজগুলো করছে পাইলট বেসিসে, স্কুলে তারা এই রানিং ওয়াটার দিয়ে মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট সিস্টেম রেখে করছে এটা, কিন্তু যে পর্যায়ে দরকার সেই অনুযায়ী নেই। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে প্রাইমারি স্কুলের অনেক মেয়ের এই জিনিসটা হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলের থাকা অবস্থা। তা সেক্ষেত্রে আবার সরকারের কাছে একটা জোর দাবি, এটা শুধু মাধ্যমিকের মধ্যে না রেখে এটা প্রাইমারি স্কুলেও করা উচিত। স্যাররা সাধারণত তাদের কারিকুলামে থাকলেও এই জিনিসটা ক্লাসে আলাপ করে না, তারা বলে দেয় এটা তোমরা বাড়িতে পড়ে নিও। আমরা সরকারের কাছে কিছু বিষয় আবেদন করতে চাই, যেমন স্কুল কলেজের টেক্সট বুকে শুধু সেকেন্ডারি নয় প্রাইমারি থেকেই আমরা কিন্তু শরীরবৃত্তীয় যে পরিবর্তন সে সম্পর্কে কিছু সুন্দর বিজ্ঞানসম্মত জ্ঞান দিতে পারি এবং সেটা যেন ক্লাসে পড়ানো হয়, শিক্ষকদের সেই বিষয়ে ট্রেনিংও আমরা দিতে পারি।